স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মথু। দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহেনেসবার্গে ভয়াবহ বিস্ফোরণের ৩ দিন পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এখনও বন্ধ রয়েছে সড়ক, দোকানপাট। বিধ্বস্ত এলাকায় দেয়া হয়েছে কাঁটাতারের বেষ্টনী। পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্ধ রয়েছে পানি সরবরাহ। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন এলাকাটিতে বসবাসরত বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বুধবারের ভয়াবহ সেই বিস্ফোরণের পর কেটে গেছে ৩ দিন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের রাস্তাঘাটে এখনও ভয়াবহতার চিহ্ন স্পষ্ট। বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। কাঁটাতারের বেড়া দিয়ে এলাকা চলাচল সীমিত করা হয়েছে। শহর জুড়ে বন্ধ বিদ্যুৎ ও পানি সরবরাহ। এমন পরিস্থিতিতে ঘরবন্দি মানবেতর জীবন কাটছে বাসিন্দাদের। বিপাকে বাংলাদেশিরাও। পানি এবং বিদ্যুৎ না থাকার কারণে এই যারা আছে ওনারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আমরা আসলে এখনো শিওর জানি না কখন পানি আর বিদ্যুৎ আসবে। এখন তো আমরা এমন পর্যায়ে পড়ছি, এখানে আমরাও বিপদে, আমাদের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট, দোকানপাট বন্ধ থাকায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রতিদিন আমাদের একটা দোকানের ভাড়া অনেক টাকা, বাংলা টাকা প্রায় ১০ থেকে ১৫,০০০ টাকা। সো একদিনে আমাদের লস প্রায় ২০,০০০ টাকা। এখন জানি না এটা কতদিন আমাদের কন্টিনিউ করতে হবে। ক্ষতিগ্রস্তর মধ্যে আছে সবার ব্যবসা বাণিজ্য এখানে। কি করার কি করবো এটা তো আমরা জানি না। সবারই তো জিজ্ঞেস করতেছি, পুলিশ প্রশাসন সবাই করতেছে ওয়েট। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন। রাস্তার উভয় পাশে অন্তত ৫০টি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে তারা। এই রাস্তার মেরামতের কাজ এখনো শুরু হয়নি, চলছে তদন্ত। গ্যাস, পানি এবং বিদ্যুৎ লাইনে যারা কাজ করছেন তাদেরকে আমরা দেখছি এই মুহূর্তে এখানে কাজ করতে। তবে এই রাস্তা কবে নাগাদ মেরামত হবে, কবে খুলে দেওয়া হবে সেটি এখন পর্যন্ত অজানা। নুরুল আলম, যমুনা নিউজ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি সন্ধ্যা। পর্তুগিজ প্রতিষ্ঠান লিসবন প্রজেক্টের উদ্যোগে হচ্ছে এই আয়োজন। পর্তুগিজ সহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছে আয়োজনে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, গান ও নাচ। এছাড়াও রয়েছে বিভিন্ন বাংলাদেশি খাবারের আয়োজন। আয়োজকরা বলছেন, স্থানীয় ও দেশটিতে বসবাসরত অন্যান্য দেশের নাগরিকদের কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতেই এই আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাত্রা শুরু করল প্রবাসী সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম ABSF। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রুকলিনে স্থানীয় একটি হলরুমে সংগঠনের 7 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। শহীদুল্লাহ কায়সারকে আহ্বায়ক এবং শরীফুদ্দিনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আম্মিয়া বেগম যুগ্ম আহ্বায়ক, আলমগীর কবির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর আজাদ, মুরাদ হোসেন ও আউয়াল চৌধুরী। আহ্বায়ক কমিটি জানায়, আগামী 1 মাসের মধ্যে সদস্য সংগ্রহ সহ ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের 1 দফা দাবিতে ঢাকা জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আজমান দুবাই রেস্টুরেন্টের হলরুমে এ সভা আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার 1 দফা দাবিতে সারা দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। 1 দফার আন্দোলন জোরদার করার আহ্বান জানান বক্তারা। সংগঠনের সভাপতি HM ফারুকের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিমউদ্দিন ও নীল রতন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত শাখা বিএনপির সদস্য আব্দুস সালাম খান। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির ইইওর উপদেষ্টা মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির ইইওর সাধারণ সম্পাদক
মোহাম্মদ ফরিদ হোসেন, সহসভাপতি পাপ্পু খান, উত্তর রাঙ্গুনিয়া কলেজে বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাসুম তালুকদার সহ অনেকে। যে দায়িত্ব আপনারা নিয়েছেন ঢাকার সন্তান হিসাবে, আপনারা সুযোগ্য ব্যক্তি, আপনারা দায়িত্ববান। আগামী দিনে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আগামীতে আমরা 27 থেকে আমরা অনুষ্ঠান ইনশাআল্লাহ প্রতিবার সাথে করে যাব। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ম্যারিদা ওভারভিলায় যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান উইঙ্গোর। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের সফলতায় কমিউনিটির সবার সহযোগিতা চেয়েছেন পরিচালক মুহিব আহমেদ ও আব্দুল মালিক। আয়োজনে উপস্থিত ছিলেন সালেহ আহমেদ চৌধুরী, রেজাউল করিম, মিল্টন সরকার, সেলিম আহমেদ, রয় দিব্য, নজির কামালি সহ অনেকে। উদ্বোধন শেষে ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দর্শক, আগে জানিয়েছিলাম পর্তুগালের লিসবনে হচ্ছে বাংলাদেশি সন্ধ্যা। এই বিষয়ে আমরা আরও খবর জানবো আমাদের সহকর্মী জহুরুল ইসলাম মুনের কাছ থেকে। মুন, আপনি আয়োজনের বিস্তারিত সম্পর্কে জানাবেন, আর কারা কারা অংশ নিয়েছেন, দর্শকদের কি প্রতিক্রিয়া আছে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ মহিউদ্দিন মধু। আপনারা জানেন যে পর্তুগালে বিশাল সংখ্যক বাংলাদেশি বসবাস, তবে দীর্ঘদিন করোনার পর থেকে কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি কোনো অনুষ্ঠান হচ্ছিল না। অবশেষে পর্তুগিজদের আয়োজনে, অর্থাৎ এখানকার স্থানীয় এবং নন প্রফিট অর্গানাইজেশন লিসবন প্রজেক্টের আয়োজনে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি ইভেন্ট। বাংলাদেশি ইভেন্টে এখানে প্রায় শতাধিক মানুষজন উপস্থিত হয়েছেন। তার মধ্যে 50%ই বলা যায় পর্তুগিজ এবং অন্যান্য দেশের প্রায় 10টি দেশের মানুষজন এখানে অংশগ্রহণ করেছেন। আমি এই মুহূর্তে কথা বলবো এখানকার আয়োজক, যিনি এই কোঅর্ডিনেটর দায়িত্ব পালন করেছেন, তার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে এই প্রোগ্রামে কি কি থাকছে আপনার কাছে, আপনি যদি বলেন একটু। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রোগ্রামটা বেসিক্যালি আপনার বাংলাদেশকে উদযাপন করার জন্য আমরা একটি আয়োজন করেছি এখানে। কারণ বাংলাদেশি এখানে যে একটা খুব বড় কমিউনিটি আছে যারা আসলে সচরাচর কাজেই ব্যস্ত থাকে, তবে আমরা তাদের জন্য লিসবন প্রজেক্টের পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করেছি। এখানে থাকছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশের গান, নাচ, কবিতা আবৃত্তি, এবং পাশাপাশি আপনার অন্যান্য যে খাবার, আমাদের যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে সেগুলোও আছে। জি, জানাচ্ছিলেন যেমন সুমাইয়া এখানকার কোঅর্ডিনেটর, বাংলাদেশিদের অনেকদিন আয়োজন না হলেও লিসবন প্রজেক্টের আয়োজনে যে আয়োজন করা হয়েছে, এখানে আমরা যারা এসেছেন তারা খুশি, কারণ অনেকদিন পরে হলেও, করোনার পরেও তারা এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছেন। অনেক বাচ্চা প্রোগ্রামে বোঝাই যাচ্ছে দারুণ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের। মুন, আপনাকে ধন্যবাদ। চলমান দাবদাহে চরম দুর্ভোগে যুক্তরাষ্ট্রের গৃহহীনরা। একে তো মাথা গোজার ঠাঁই নেই, তা এর মধ্যে মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম। রয়েছে খাবার পানির অভাব। এমন পরিস্থিতিতে অনেকেই আক্রান্ত হচ্ছেন পানি শূন্যতা, হিট স্ট্রোক সহ নানা জটিলতায়। সোমালিয়া কিংবা ইথিওপিয়ার মতো দুর্ভিক্ষ পীড়িত কোনো দেশের নয়, বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রের গৃহহীন মানুষদের অবস্থা এটা। মাথা গোজার মতো ছাদটুকুও নেই তাদের। চলমান দাবদাহে বিপাকে পড়েছেন তারা। তীব্র গরম থেকে বাঁচতে পুরনো কাপড়ের ছাউনি একমাত্র ভরসা। ফ্যান, এয়ার কুলার তো দূরের কথা, নেই পানির ব্যবস্থাও। সময়টা আসলেই কঠিন, সব সময় কান্না পায়, ঘুমাতে পারি না। গত বছরও গরমে হিট স্ট্রোক হয়েছিল, এবছর কিভাবে কাটাবো জানি না। টানা দাবদাহে হাঁসফাঁস করছে যুক্তরাষ্ট্রের জনজীবন। গেল সপ্তাহে অ্যারিজোনার তাপমাত্রা পৌঁছায় 45 ডিগ্রি সেলসিয়াসে। সামনে আরও বাড়ার আশঙ্কা আবহাওয়াবিদদের, যা বাড়াচ্ছে উদ্বেগ। বৈরী আবহাওয়ায় দেখা দিচ্ছে শারীরিক জটিলতা। এই মুহূর্তে পানির কোনো বিকল্প নেই। যারা আমাদের সহায়তা দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের সহায়তা না পেলে আমাদের পরিস্থিতি কি যে হতো কল্পনাও করা যায় না। এই পরিস্থিতিতে শরীরও বেশ ভালো নেই, প্রচন্ড দুর্বল এবং অসুস্থ বোধ হয় সব সময়। মনে হয় যেন এখনই মারা যাচ্ছি। অসহনীয় এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে দ্য ইন্টারন্যাশনাল চ্যারিটেবল অর্গানাইজেশন নামের একটি সংস্থা। অ্যারিজোনায় 11টি কুলিং সেন্টার চালু করেছে তারা। গৃহহীনদের
দিচ্ছে নানা সহায়তা। অ্যারিজোনায় গরমকালীন দুর্যোগ চলছে। টানা 18 দিন ধরে তাপমাত্রা অসহনীয়। পরিস্থিতি স্বাভাবিকের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গৃহহীন মানুষগুলোর ভোগান্তির শেষ নেই। এই মুহূর্তে তাদের জরুরিভাবে পানি, সানস্ক্রিন, টুপি প্রয়োজন। আমরা প্রতিদিন 500 মানুষকে সহায়তা দিচ্ছি। গত বছর অ্যারিজোনার ফিনিক্স এলাকায় ভয়াবহ তাপপ্রবাহে প্রাণ হারান 425 জন। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। সুইডেনে কোরআন পড়ানোর কর্মসূচির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরানে। শুক্রবার রাজধানী তেহরান সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হয়ে ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। স্লোগান দেন সুইডিশ সরকারের বিরুদ্ধে। দূতাবাস ভবন লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধরা। পোড়ানো হয় মার্কিন পতাকাও। কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার কোরআন পোড়ানোর কর্মসূচি নেয় সলোয়ান মমিকা সহ বিতর্কিত 2 ব্যক্তি। কর্মসূচিতে অনুমোদনও দেয় সুইডেনের পুলিশ। ইরাকের দূতাবাসের সামনে দাঁড়িয়ে কোরআন অবমাননা করলেও জনরোষের কারণে আগুন লাগাতে পারেনি পবিত্র গ্রন্থে। পরে পুলিশের নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয় তাকে। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে মুসলিম বিশ্বে। প্রতিক্রিয়ায় সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাক। শনিবারও দেশটির প্রভাবশালী নেতা মুক্তাদার আল সদরের ডাকে হয় ব্যাপক বিক্ষোভ। গ্রিন জোনের পথে পদযাত্রায় অংশ নেয় শত শত মানুষ। ফ্রান্সে রোববার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শুরু হচ্ছে নবকণ্ঠ কমিউনিটি গ্রুপ ক্রিকেট টুর্নামেন্ট। এবারে টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের মোট 14টি ক্লাব অংশ নিতে যাচ্ছে। প্যারিসের ববিনি মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনের আগে টুর্নামেন্টে অংশ নেওয়া 14টি ক্লাবের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা আয়োজন করেছে আয়োজকরা। আয়োজন সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন নবকণ্ঠ পত্রিকার সম্পাদক আবু তাহির। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক লুৎফুর রহমান বাবু, মিজানুর রহমান, আদনান আহমদ, মাসুদ আহমদ সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। শাহ গ্রুপের পরিবেশনায় এবারে টুর্নামেন্টে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে আইছা, বিডি ফার্নিচার, ওভারভিলা, রাধিকা গ্রুপ ও ইজি বাজার। সিনেমাটিক কায়দায় মাদকের বিশাল চালান উদ্ধার করল ইতালির নিরাপত্তা বাহিনী। শুক্রবার সিসিলি উপকূল থেকে 5 টনের বেশি কোকেইন জব্দ করে তারা, কালোবাজারে যার মূল্য প্রায় $100 কোটি কাছাকাছি। ধারণা করা হচ্ছে মাদক কারবারের জন্য খ্যাত দক্ষিণ আমেরিকার কোনো একটি দেশ থেকে পাচার করা হচ্ছিল বিপুল এই মাদক। যেন সিনেমার কোনো অ্যাকশন দৃশ্য, তবে অ্যাকশন হিরোদের অবতারে এখানে ইতালির নিরাপত্তা বাহিনী। মাদক চালান রুখতে ভূমধ্যসাগরে চালানো হয় এই অভিযান। কর্তৃপক্ষ জানায় দক্ষিণ আমেরিকা থেকে রওনা দেওয়া জাহাজটিকে সকালের দিকে চিহ্নিত করে পুলিশ, নজরদারিতে রাখে সেটির গতিবিধি। পরে রাতের দিকে সিসিলি উপকূলের কাছে এসে নৌযান থেকে একের পর এক ছুটতে শুরু করে মাদক ভর্তি বাক্স, যা সংগ্রহের জন্য পাশে দাঁড়িয়েছিল বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার। এ সময় সুযোগ বুঝে ঘটনাস্থলে হানা দেয় নিরাপত্তা বাহিনী। মাদকের স্বর্গরাজ্য খ্যাত দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া থেকে সম্প্রতি ইউরোপে আশঙ্কাজনক হারে বেড়েছে মাদক চালান। এর জেরে ইউরোপের কয়েক দেশ মিলে জোরদার করেছে মাদক বিরোধী অভিযান। ইতালির পুলিশি অভিযান থেকে উদ্ধার হয় 4800 কেজি কোকেন, যা দেশটিতে উদ্ধার হওয়া সবচেয়ে বড় চালানের একটি। কালোবাজারে এর মূল্য $100 কোটি কাছাকাছি বলে জানিয়েছে প্রশাসন। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে 5 মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে 2 জন তিউনিসিয়া, 1 জন আলবেনিয়া এবং 1 জন ফরাসি নাগরিক। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।